হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে অস্ট্রেলিয়ায় কি করে বাড়ি ভাড়া দেওয়া যায় বা কি করে বাড়ি ভাড়া নেওয়া যায়। আমি এই বিষয়ে অনেক প্রশ্ন পাচ্ছিলাম, তাই ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানানো উচিত। তাছাড়াও সদ্য আমরা আমাদের পুরনো বাড়িটা যেহেতু ভাড়াই দিয়েছি, তাই সে বিষয়ে আমাদের কিছু অভিজ্ঞতাও হয়েছে। বাড়ি ভাড়া দেওয়ার আগে আমরা বাড়িটাকে কিভাবে সাজিয়েছিলাম, এছাড়াও আমাদের পুরো বিল্ডিংটার একটা ট্যুর তোমাদের জন্য আছে। চলো তাহলে শুরু করা যাক। এখন বিকেল 5টা মতো বাজে। আমি আর সৈকত অফিস থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা আমাদের পুরনো বাড়ির দিকে যাচ্ছি। আমাদের পুরনো বাড়িটাকে আমরা ভালো করে সাজিয়েছি এবং তার ইন্সপেকশন শুরু হবে বাড়ি ভাড়া দেওয়ার জন্য। তার আগে ফাইনালি সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একবার দেখে নিতেই আমরা যাচ্ছি। মেলবার্নে অনেক বিল্ডিংয়েই আমরা গেছি, কিন্তু আমাদের এই বিল্ডিংটার লবিটা আমার দারুণ লাগে, অসাধারণ লাগে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর কালার কম্বিনেশন, একটা ওয়ার্মথ ফিলিং আছে, খুব ভালো লাগে। এই বিল্ডিংয়ে আমরা প্রায় 3 বছর ছিলাম, কিন্তু এই বিল্ডিংটা কখনোই তোমাদের খুব একটা ভালো করে ঘুরিয়ে দেখানো হয়নি। জানি না কেন দেখানো হয়নি, হয়তো সময় হয়নি, সুযোগ হয়নি। তো আজকে ভাবলাম যখন আমরা ছেড়ে চলেই যাচ্ছি, তার আগে আমাদের এই বিল্ডিংটার একটা ট্যুর তোমাদেরকে ভালো করে দিয়ে দিই। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট ডাইনিং এরিয়া। মানে বাড়িতে যদি কোনো পার্টি অ্যারেঞ্জ করা হয়, অনেক লোকজন আসে, সেক্ষেত্রে বাড়িতে তো এত বড় ডাইনিং টেবিল হয় না, এখানে ডাইনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। এখানেও খুবই সুন্দর ভিউ আছে আর দারুণ সুন্দর সব ব্যবস্থা করা। বাইরে দাঁড়িয়ে সিগারেট খাওয়া টাইপের একটা জায়গা। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, এক ফালি বারান্দা। মানে ওটা ডাইনিং এরিয়া হলে এটা সিটিং এরিয়া, এখানে বসে গল্প টল্প করা যায়। এখানে তো একটা টিভিও আছে, মানে এখানে বসে ড্রিঙ্কস খাওয়া যাবে, স্ন্যাক্স খাওয়া যাবে, টিভি দেখা যাবে, খেলা দেখা যাবে। এবার সুইমিং পুলটা দেখায়। সুইমিং পুল তো সবসময় আসা যায় না, লোকজন থাকে, আজকে লোকজন নেই। সুইমিং পুলের জলও যেমন টেম্পারেচার কন্ট্রোল, তেমনি এই যে পুরো জায়গাটা, এটাও কিন্তু টেম্পারেচার কন্ট্রোল, মানে বেশ একটু গরম গরম। তো শীতকাল হোক বা গ্রীষ্মকাল, কখনোই কিন্তু ঠান্ডা লাগবে না পুল থেকে বেরিয়ে। এখানকার টেম্পারেচার সবসময় গরম থাকে। আর এই যে রুমটা, এটা হচ্ছে স্টিম রুম। আমি এসছি এখানে অনেক স্টিম নিয়েছি, আমার স্টিম নিতে হেভি লাগে। মানে যেমন টয়লেট আছে, মেল চেঞ্জিং রুম, ফিমেল চেঞ্জ রুম, সব কিছুই রয়েছে। হ্যাঁ, সুইমিং পুলে নামার আগে শাওয়ারের ব্যবস্থাও আছে। যারা ডিফারেন্টলি এবল্ড, তাদের জন্য নামার ব্যবস্থা। তো এই বিল্ডিংয়ের এই ফেসিলিটিগুলো কিন্তু ভীষণ সুন্দর। এখানে একটা কিচেনও আছে, যেটা এখন বন্ধ, মানে খাবার দাবার উপর থেকে নিয়ে এসে এখানে গরম করে তারপর সার্ভ করা যাবে। এইসব ফেসিলিটিগুলো রয়েছে এখানে। এই যে ঘরে ঢুকে পড়লাম। এখন ঘরটা দেখতে ঠিক এই রকম লাগছে। আগে সব কিছুই ছিল বেজ আর উডের কম্বিনেশন, এখন সব কিছুই হয়ে গেছে ব্ল্যাক, কিছুটা উড আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের একটা কম্বিনেশন। এই ঘরের সব কিছুই তো তোমরা জানো, আমরা এতদিন থেকেছি। এখন লিভিং এরিয়াটা এই রকম, সোফা, তার সামনে কফি টেবিল। এই কফি টেবিলটা নতুন, এটা কেনা হলো। এখানে এই ছবিগুলো লাগিয়েছি ব্ল্যাকের সাথে, যাতে কম্বিনেশনটা দেখতে ভাল লাগে। সাইডে একটা র্যাক রয়েছে আর এই চেয়ারটা রয়েছে। এইদিকে রয়েছে টিভি ইউনিট। আর এখানে আমাদের কফি বার এরিয়া। কিছু করার নেই, এখন এটাকে ছেড়ে যেতে হয়েছে, এর জন্য ভীষণ মন খারাপ লাগে। এটা আমাদের ভীষণ এফার্ট দিয়ে বানানো একটা প্রজেক্ট। তবে আমরা যে ডেকোরেশন ছিল সেগুলো নিয়ে চলে গেছি, ওখানে গিয়ে যদি কিছু বানানো যায় সেখানে গিয়ে লাগাবো। এখানে প্রচুর স্টোরেজ পেয়ে যাবে, যারা আসছে তারা প্রচুর স্টোরেজ পাবে। এখানে ছিল সৈকতের স্টাডিটা, অফিস,
সেটাকে আমরা বেডরুমে কনভার্ট করে দিয়েছি। এখানে একটা বেড আছে, দুটো সাইড টেবিল আছে, আর একটা ল্যাম্প আছে। পেছনে এই ছবিটা লাগানো হয়েছে। এই ঘর থেকে তো তোমরা ভিউটা জানোই কেমন, এইরকম একটা ভিউ পাওয়া যাবে। আর এদিকে ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবের সামনে গ্লাস। কিচেনটা এখন ঝাঁ চকচকে পরিষ্কার লাগছে। আমরা তো ভালো করে এটাকে ক্লিনিং করিয়েছি, প্রফেশনাল ক্লিনিং। আর এইটা হলো এখন ডাইনিং টেবিল, ব্ল্যাক ডাইনিং টেবিল উইথ ব্ল্যাক চেয়ার। এই কুশনগুলো, সিট কভারগুলো আমরা লাগিয়েছি যাতে বসতে একটু গদি গদি ফিল হয়। একেবারে নতুন এগুলো, ফ্রেশ। ওই পাশে ওই ল্যাম্পটাও রেখে দিয়েছি। আমাদের কাছে আরও দুটো ল্যাম্প আছে, সেগুলো নিয়ে গেছি। এই ফ্লোর ল্যাম্পটা রেখে দিয়েছি। বাইরের এই সুন্দর ভিউ, এখানে বসে এনজয় করা যাবে। ব্যালকানি থেকে কাজগুলো চলে গেছে, এখন ব্যালকানি একদম নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে। ব্যালকানিতে এই ফ্লোরিংটাও রইলো, দেখতে সুন্দর লাগবে। যারা আসবে তাদের বেশ ভাল লাগবে। কিছু গাছ রেখে দিলে আরও বেশি সুন্দর লাগবে। আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো। যতই ওই বাড়িটাই চলে যায়, এই বাড়িটার জন্য ভালোবাসাটা আলাদাই। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটা। এখানে হোয়াইট বেড, তার পাশে হচ্ছে স্টাডি ডেস্ক বা ওয়ার্ক ডেস্ক। ছবি পেছনে ছিল, সেগুলোকে রেখে দিয়েছি, আর নিয়ে যাইনি। আর এই সাইডেও একটা কিউব রয়েছে, এখানে বেশ কিছু স্টোরেজ হয়ে যাবে। এই ওয়ার্ক ডেস্কটা বেশ ভালো, ছোট কিন্তু ভীষণ কাজের। এর মধ্যে একটা ড্রয়ারও রয়েছে, তো দরকারি জিনিসপত্র রাখা যাবে। ও বাবা, এর মধ্যে একটা ওয়েব ক্যাম্পও রয়েছে, এটা ছেড়েই পালাতাম। এই হলো মোটামুটি এই ঘরের দৃশ্য। আশা করি যারা দেখতে আসবে তাদের পছন্দ হবে। প্রত্যেকটি ম্যাট্রেসকে কভার পরিয়ে দিয়েছি। যারা আসবে তারা জাস্ট বাসনপত্র, বালিশ নিয়ে চলে এলেই হবে। এই বাথরুমগুলোও একদম সুন্দরভাবে প্রফেশনালি ক্লিনড। এই ফার্নিচারটা আমরা নিয়ে যাইনি, রেখে দিয়েছি। পেছনের এই ছবিটাও রয়েছে। এই বাথরুমটাও ভালোভাবে ক্লিন করা হয়েছে, কোথাও কোনো জলের দাগ কিছু নেই। এখানেও এই ছবিটা রেখে দিয়েছি। অনেক কিছু আমরা রেখে দিয়েছি, আশা করি যারা আসছে তাদের ভালো লাগবে। টেবিলের ওপর এই ফুলদানিটা রেখেছি, দেখতে ভাল লাগবে বলে। আর আমাদের ফ্রিজ, এই ফ্রিজটা আমরা নিয়ে যেতে পারলাম না, ওখানে ফ্রিজের জায়গাটা ছোট বলে। প্রায় নতুনের মতো হয়ে আছে, কোনো একটাও স্ক্র্যাচ নেই ফ্রিজটায়। এখানে আমরা একটা ইলেকট্রিক কেটেলও দিয়ে দিয়েছি। আরও আমরা কি দিয়েছি না, টোস্টার। হ্যাঁ, আমরা একটা টোস্টারও দিয়ে দিয়েছি। ফ্রিজ অন আছে, একদম ঝাঁ চকচকে পরিষ্কার। আর এই লন্ড্রির জায়গাটাতে আমরা শুধুমাত্র ওয়াশিং মেশিনটা প্রোভাইড করেছি। ড্রায়ারটা আমরা দিই, যারা আসবে তাদের যদি ড্রায়ার লাগে তারা নিয়ে নিতে পারে, বা বাইরেও জামা কাপড় শুকোতে পারে, যেটা তাদের সুবিধা হবে। কালকে তো মনে হয় ফার্স্ট ইন্সপেকশন, তো হ্যাঁ, লোকে দেখতে আসবে। আর স্যাটারডের একটা আছে নেক্সট ইন্সপেকশন, তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের সুবিধা হয়, এই আর কি। এটা আমাদের প্রথম বাড়ি, ভীষণই একটা ইমোশনাল জায়গা। যতই ওই বাড়িটাই চলে যায়, এই বাড়ির থেকে বড় হোক বা ভিউটা অন্যরকম হোক, আরও সুন্দর হোক, এই বাড়ির প্রতি একটা আলাদাই ভালোবাসা। প্রথম জিনিসগুলো এইরকমই হয় হয়তো। আমরা বেরিয়ে গেলাম, এবার আমাদের চাবিটা এজেন্টকে দিয়ে দিতে হবে। এবার তোমাদের বলি অস্ট্রেলিয়াতে বাড়ি ভাড়া দেওয়ার নিয়মটা কীরকম। পুরো প্রক্রিয়াটাই কিন্তু খুব নিয়ম মেনে এবং আইনি কাঠামোর মধ্যে দিয়ে হয়। এখানে বেশিরভাগ মানুষ রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমেই বাড়ি ভাড়া দেন। এই এজেন্সিগুলো কি করে, এনআরআই টেন্যান্ট বা ভাড়াটে খুঁজে আনেন, ছবি তুলে অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করেন, ইন্সপেকশন পরিচালনা করেন, ওপেন হাউস ইন্সপেকশন, মানে একটি নির্দিষ্ট সময়ে সব টেনেন্টরা তাদের সাথে যোগাযোগ করে বাড়িটা দেখতে আসবে।
এবার যাদের বাড়িটা পছন্দ হবে তারাই বাড়িটার জন্য অ্যাপ্লাই করবেন। এবার এজেন্সির কাজ হলো তাদের ইনকাম, জব, ভিসা স্ট্যাটাস, প্রিভিয়াস রেন্টাল হিস্ট্রি, মানে আগে তারা কেমন ভাড়ায় থেকেছেন, সেখানে ঠিকঠাক ভাড়া দিয়েছেন কিনা সেগুলো যাচাই করবেন। সব কিছু দেখে শুনে যতগুলো অ্যাপ্লিকেশন পড়বে তার মধ্যে যেগুলো সব থেকে ভালো, তখন সে এজেন্সি সেটা ল্যান্ডলর্ডের কাছে পাঠাবে। এগুলোর মধ্যে ল্যান্ডলর্ডের যেটা প্রমিসিং মনে হবে তিনি সেটা অ্যাপ্রুভ করবেন। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে মাস দেড়েক আগে কিন্তু আমাদেরকেও এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রথমে আমরা কি করেছিলাম, প্রথমে আমরা বাড়িটাকে প্রফেশনালি ক্লিন করিয়েছিলাম। মানে আমরা নিজেরা তো কিছুটা করেই ছিলাম, তারপর প্রফেশনালি লোকজন ডেকে পুরো বাড়িটাকে ক্লিন করেছিলাম। তারপর বাড়িটাকে সুন্দর করে সাজানো। তোমরা জানোই এই বাড়িতে যা যা ফার্নিচার ছিল সেগুলোই আমরা ওই বাড়িতে সেট করেছি। তো তারপর বাড়িটাকে সুন্দর করে সাজানো, মানে যারা দেখতে আসবে তাদের যেন দেখে ভালো লাগে। বাড়ি যত পরিষ্কার হবে, সুন্দর করে সাজানো হবে, ততই লোকজনের পছন্দ হবে। তো এটাই ছিল আমাদের প্রথম ধাপ। এরপরে আসি এজেন্সির কথায়। আমরাও একটি এজেন্সি ঠিক করেছিলাম। এবার এজেন্সি আমাদের হয়ে পুরো কাজটা করেছে। মানে বাড়িটার পুরো ছবি তুলে অনলাইন পোর্টালগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, তারপর যারা ইন্টারেস্টেড টেন্যান্ট যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে একটা টাইমে বাড়িটা ইন্সপেকশন করানো, তারপর তাদের অ্যাপ্লিকেশনগুলোকে ভালো করে ভেরিফাই করে আমাদের কাছে পাঠানো, তারপর সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটা অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্রুভ করেছি। আমাদের যেটা মনে হয়েছিল যে ইনি হয়তো প্রমিসিং হবেন এবং আমরা টাইমলি ভাড়াটা পেয়ে যাব, এনাদের প্রোফাইলটাও আমাদের পছন্দ হয়েছিল। এজেন্সির কাজ হচ্ছে একজন টেন্যান্ট ঠিকঠাক ভাড়া দিচ্ছেন কিনা সেটা পর্যবেক্ষণ করা। তারা খুব ক্লোজলি এটা মনিটরিং করেন এবং তারাই ভাড়াটা কালেক্ট করে আমাদের কাছে পাঠিয়ে দেন। এবং এই যে মাঝখানে তারা এই কাজটা করছেন এর জন্য কিন্তু তারা একটা চার্জ করেন। কত টাকা চার্জ করেন? প্রত্যেক মাসে যে ভাড়াটা হয় তার 5 to 8% অবধি চার্জ করতে পারেন। এবার ভ্যারি করে এগ্রিমেন্টের উপর, কার সাথে কীরকম এগ্রিমেন্ট হয়েছে তার উপর। এবং তারা ল্যান্ডলর্ডের হয়ে পুরো দায়িত্ব নিয়ে নেন। মানে ধরো বাড়িতে কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু টেন্যান্ট এই এজেন্সিকেই প্রথমে জানাবে, তারপর এজেন্সি পুরো ব্যাপারটা দেখবে। তারা যদি মনে করে এটা আমাদের জানানো দরকার তখনই কিন্তু আমাদের জানাবে। মানে কথায় কথায় যে টেন্যান্ট এসে ল্যান্ডলর্ডকে এই বিষয়ে কমপ্লেন করবে এরকম ঘটনা কিন্তু এখানে ঘটে না। এখানে মিডিয়েটর হিসেবে সবসময় এই এজেন্সিটা থাকে। একজন টেন্যান্ট যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন এজেন্সি গিয়ে একটা ফাইনাল ইন্সপেকশন করে, মানে বাড়িতে কিছু নষ্ট হলো কিনা বা সেটা নষ্ট হলে সেটা সারাতে কত টাকা লাগবে, সেক্ষেত্রে যে সিকিউরিটি বন্ড থাকে সেখান থেকে কেটে নেওয়া হয়। প্রত্যেকটা বাড়ি যখন ভাড়া দেওয়া হয় সেখানে কিন্তু একটা বন্ড থাকে। সেটা ডিপেন্ড করে কোন ল্যান্ডলর্ড কীরকম বন্ড চাইছেন। 1 মাসের ভাড়া, 2 মাসের ভাড়া হতে পারে। বাড়ি দেখানো থেকে শুরু করে রেন্ট কালেকশন পুরো ব্যাপারটাই দেখাশোনা করে এই এজেন্সি। এবং এই এজেন্সি কিন্তু টাকা নেয় শুধুমাত্র ল্যান্ডলর্ডের কাছ থেকে, টেন্যান্টের থেকে কিন্তু তারা কোনো চার্জ করেন না। এইবার আমরা আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বাড়ি ভাড়া কত। তো আজকে আমরা মূলত মেলবার্ন সিবিডি এবং ডকল্যান্ডসের কথা বলবো। আমরা ডকল্যান্ডসে থাকি, তোমরা জানোই। মেলবার্ন সিবিডি মানে হচ্ছে একদম শহরের মধ্যমণি যে জায়গাটা, সেখানে। তো এখানে তো খুব একটা বাড়ি নেই, মানে বড় বাড়ি নেই, বেশিরভাগই হচ্ছে অ্যাপার্টমেন্ট আর টাউন হাউস। তাও আমি বলবো টাউন হাউসের সংখ্যা খুব কম, বেশিরভাগই হাই রাইজ অ্যাপার্টমেন্ট। আমরাও অ্যাপার্টমেন্টেই থাকি, তোমরা জানো। তো সেই সব অ্যাপার্টমেন্টের ভাড়া কীরকম হয় আমরা সেটা নিয়েই কথা বলবো। মূলত এখানে বাড়ি ভাড়া নেওয়া হয় 1 BHK এবং 2 BHK। যারা ছোট ফ্যামিলি তারা 1 BHK নেন, যারা একটু বড় তারা 2 BHK। কিছু 3 BHK আছে কিন্তু যার সংখ্যা খুবই কম, আমরা সেসব নিয়ে আজকে কথা বলছি না। আজকে আমরা 1 BHK এবং 2 BHK যেটা সব থেকে পপুলার, আমরা সেই সেগমেন্টটা নিয়ে কথা বলবো। তো এই বাড়ি ভাড়া কী বিষয়ের উপর নির্ভর করে? বাড়ি ভাড়া অবশ্যই হচ্ছে লোকেশন, কোন ভালো লোকেশনে বাড়িটা, ভিউ কেমন এবং বাড়িটার সাইজ কত বড়, বাথরুম কতগুলো আছে, বিল্ডিংয়ে কী কী ফেসিলিটি আছে, কনসিয়ার্জ আছে কিনা, পুল আছে কিনা, এছাড়াও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কিনা, এই সব বিষয়ের উপর বাড়ি ভাড়া নির্ভর করে। এবার এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাড়িটা ফার্নিশড ভাড়া দেওয়া হচ্ছে না আনফার্নিশড। ফার্নিশড ভাড়া দিলে অবশ্যই বেশি টাকা এবং আনফার্নিশড থাকলে কম টাকা। ফার্নিশড মানে সব কিছু, কিন্তু মানে অ্যাপ্লায়েন্সেস, ফার্নিচার সব কিছু নিয়ে আমি কথা বলছি। কিছু কিছু আবার মানে অল্প ফার্নিশ থাকে, মানে ধরো অ্যাপ্লায়েন্সেস থাকে কিন্তু ফার্নিচার থাকে না। তো এসব অনেক ছোট ছোট ব্যাপারের উপর কিন্তু বাড়ি ভাড়া নির্ভর করে। অনেক সময় ডকল্যান্ডসের ভাড়া জানো তো বেশি হয়। মানে সিবিডির থেকে ডকল্যান্ডসের ভাড়া কেন বেশি হয়? কারণ এখানে ওয়াটারফ্রন্ট ভিউয়ের জন্য অনেক সময় বাড়িগুলোর ভাড়া বেশি হয়।
তাছাড়া বিল্ডিং যদি নতুন হয় সেক্ষেত্রেও ভাড়া বেশি হতে পারে, মানে পুরনো বিল্ডিংয়ের ভাড়া একটু কম, যেহেতু ওগুলোতে ফেসিলিটি কম, নতুন বিল্ডিংয়ের ভাড়া বেশি, যেহেতু ফেসিলিটি বেশি থাকে, একটু প্রিমিয়াম ফিল হয় সেই কারণে। এবার বলি ভাড়া কীরকম। 1 BHK ভাড়া কিন্তু হতে পারে 400 450 থেকে শুরু করে 700 অবধি, মানে ডলারে, পুরো ব্যাপারটা অস্ট্রেলিয়ান ডলারে। আর 2 BHK ভাড়া হতে পারে 700 750 ডলার পার উইক থেকে শুরু করে 1200 1300 পার উইক অবধিও যেতে পারে। মানে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে কত ভালো ভিউ। এমন দেখা গেল বিশাল সুন্দর হাই রাইজ অ্যাপার্টমেন্ট, অনেক উঁচুতে বাড়ি, মেলবার্নের চারপাশটা দেখা যায়, অনেক দূর অবধি ভিউ দেখা যায়, দারুণ সানসেট দেখা যায়, এসব ক্ষেত্রে তো ভাড়া অনেক বেশি হয়। 1200 1300 ডলার পার উইক, মানে এইরকম ভাড়া হতে পারে। কিছু কিছু অ্যাপার্টমেন্ট আছে যেখান থেকে মেলবার্নের ফায়ার ওয়ার্কস দারুণ দেখা যায়, তারা হয়তো 1400 1500ও নিতে পারে। এবার বলি এই অ্যাপার্টমেন্টগুলোর কী সুবিধে। অ্যাপার্টমেন্টে থাকার কিন্তু কিছু সুবিধে আছে। সুবিধেগুলো হচ্ছে, যেমন অনেক অ্যাপার্টমেন্টে জিম থাকে, সুইমিং পুল থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, আলাদা করে জিমের বা সুইমিং পুলের কোনো মেম্বারশিপ নিতে হচ্ছে না, তোমার ভাড়ার মধ্যেই এগুলো ইনক্লুড হয়ে যাচ্ছে। তাছাড়া যারা ফার্নিশড অ্যাপার্টমেন্ট পাচ্ছে তাদের তো আরও সুবিধে, তাদেরকে আলাদা করে কোনো বেড বা কোনো অ্যাপ্লায়েন্সেস কিনতে হচ্ছে না। সেক্ষেত্রে কি তারা খুব সহজে অন্য জায়গায় মুভ করে যেতে পারবে। যারা অস্ট্রেলিয়ায় প্রথমবার আসছো বা যারা স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু অ্যাপার্টমেন্ট লাইফ শুরুতে ভালো, তাদের বেশি ঝক্কি পোয়াতে হয় না। আর যদি ফার্নিশড পাওয়া যায় তাহলে তো আরও ভালো, শুরুর দিকে ফার্নিচার কেনা বা অ্যাপ্লায়েন্সেস কেনার কোনো ঝক্কি থাকে না। একটু সেট হয়ে নিয়ে 6 মাস কিংবা 1 বছর সেট হয়ে নিয়ে তারপরে তারা ভবিষ্যতের প্ল্যানিংটা আরও ভালো করে করতে পারে। যারা মেলবার্নের সিবিডি বা ডকল্যান্ডসে অ্যাপার্টমেন্টে থাকে তাদের আরেকটা সুবিধে হলো, এটা পুরোটাই ফ্রি ট্র্যাম জোনের মধ্যে পড়ে, মানে সিটিতে যাওয়ার জন্য ট্রামের কোনো ভাড়া দিতে হয় না। সেক্ষেত্রে অফিস কাছারি থেকে শুরু করে রেস্তোরাঁ বা অন্যান্য দোকানপত্র সব কিছুই ভীষণ কাছে হয় এবং সেগুলো বিনামূল্যেই যাতায়াত করা যায়। তো এই গেল মোটামুটি একটা আলোচনা অস্ট্রেলিয়ায় কী করে বাড়ি ভাড়া দেওয়া যায় বা বাড়ি ভাড়া কী করে পাওয়া যায় এবং সেক্ষেত্রে কী কী ফ্যাক্টর কাজ করে, বাড়ির ভাড়া কত হয়, বাড়ি ভাড়া নির্ধারণে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে, সেই নিয়ে আমরা একটা আলোচনা করলাম। আশা করি তোমাদের একটা সম্যক ধারণা দিতে পেরেছি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।